আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার প্রথমে জানিয়ে দিব বিএনপির হুঁশিয়ারি বার্তা। নির্বাচনের কথা বললেই উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায়, সে সাথে তাদের চেহারাও কালো হয়ে যায়। নেতা মেজর হাফিজ আরও বলেছেন, ৭১-এ জামাতের ভূমিকা কী ছিল, সেই ভূমিকা নিয়েই নিজেকে জাস্টিফাই করছে জামাত, এমন দাবি করেছেন মেজর হাফিজ। আরও কি বিষয়ে জামাতকে নিয়ে বললেন এই মেজর হাফিজ, সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। অন্যদিকে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতাও শুরু হয়েছে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন সংস্কার তো আমরাই শুরু করেছি। কবে নাগাদ দেশে আসবেন তারেক রহমান, সে বিষয়টি এবার নিশ্চিত করলেন মির্জা ফখরুল। এ সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব ভারতকে কড়া জবাব বা হুঁশিয়ারি বার্তা দিল কিন্তু রিজভি। ভারত কি উদ্বস্ত হিসেবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে? কেন হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই রিজভি। আরো কি কি তথ্য দিয়ে অপমান করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সে সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার দেখে নেই বিএনপির নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মন ভেঙে যায় বা মন খারাপ হয়ে যায় কেন, এবং মুখ কালো হয় কেন তাদের। আগামী নির্বাচনের কথা বললে অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়, মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ। তিনি আরো নানা বিষয়ে তথ্য দিয়েছেন। আমরা যখন নির্বাচনের কথা বলি তখন যেন তারা অসন্তুষ্ট হয়ে যায়। আজকে জনগণকে এত কেন ভয়? জনগণ ভোট দিবে, এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? এইসব এলিটজম ছাড়েন। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে। সংস্কারের নামে আর অধিক সময় নেবেন না। হাসিনা পালন করেছে, এখন যে সংস্কার বাকি আছে সেগুলো জনগণ করবে। এখন শুধু অপরাধীদের শাস্তির বিধান করুন, আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন। আরও নানা বিষয়ে তথ্য দেন তিনি। আরও তথ্য দিয়ে বলেন, আজকে গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপরে স্থান দেওয়ার একটি প্রচেষ্টাও করছে একটি মহল। স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা সংগ্রামের সাথে কোনো কিছুরই তুলনা করতে পারি না আমরা। সবার উপর ৭১-এর মুক্তিযুদ্ধ চিরকাল একইভাবে থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতেও দিতে দেব না। মুক্তিযুদ্ধ বিভক্ত হবে এটা আমরা আশা করি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কিছুদিন আগে একটি বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, এ দেশের দেশপ্রেমিক শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামায়াত ইসলামী। এই বক্তব্য আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা একটি বাহিনী, জনগণের বাহিনী হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে, এমন তথ্য দেন তিনি। সেই সাথে ৭১-এ নিজেদের ভূমিকা নিয়েও ব্যাপক প্রশ্ন তোলেন কিন্তু এই মেজর হাফিজ। নিজেদের ভূমিকাকে জাস্টিফাই করেছে জামাত। জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করে জামায়াত ইসলামী এখন ৭১-এ নিজেদের ভূমিকাকে জাস্টিফাই করছে বলে মন্তব্য করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ। এই মেজর হাফিজ বলেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা অর্থাৎ জামাত ইসলামী ৭১-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে, সেটি না করে তারা ৭১-এর তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে অভিহিত হয়েছে। এ সময় নির্বাচনের কথা বললে অনেক উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় বলেন কিন্তু এই মেজর হাফিজ। জামাত ইসলামের বক্তব্যে অবাক হয়েছে। আমরা তাদের অর্থাৎ জামাতকে এতদিন মিত্র হিসেবে গণ্য করেছি এবং গণ্য করে এসেছি। তাদের যখন অত্যাচার নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্ট বাহিনী, আমরা তাদের সহমর্মিতা জানিয়েছি। তাদের দলকে যখন বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ধানের শীষ দিয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণ করারও সুযোগ দিয়েছি। খালেদা জিয়া তাদের মন্ত্রিসভায় স্থান দিয়েছে, আমরা অনেককে সেটি পছন্দও করিনি, দলের শৃঙ্খলার স্বার্থে মেনে নিয়েছি। তারা বিনিময়ে কি তাদের এই উক্তি করা ঠিক হয়েছে? আমরা এই ধরনের উক্তি তাদের কাছে আশা করি না। যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে রাজনৈতিক দলসমূহের মধ্যে, এটি তাদের মধ্যে ফাটল ধরাতে পারে। এ ব্যাপারে অর্থাৎ জামাত ভবিষ্যতে আরও যত্নবান হবেন। আমাদের নেতা তারেক রহমানের মূল শুরু হচ্ছে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। জামাতকে ইঙ্গিত করে নেতা আরও বলেন, একটি রাজনৈতিক দল যেভাবে দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করছে, দেশপ্রেমিক হন, জনগণের কাছে যান। জনগণের কাছে আপনাদের কি স্ট্যান্ডিং অবস্থান, সেটি নির্বাচন না হলে তা পরীক্ষাও হবে না। এদিকে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য দিয়েছেন, ক্ষমতা টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে, এমন দাবি করেছেন মির্জা ফখরুল। সংস্কার তো আমরাই শুরু করেছি, তিনি এটাও বলেন। আরও কি কি বিষয় তুলে ধরেন কিন্তু
এই মির্জা ফখরুল ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতাও শুরু হয়েছে। হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদের পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাকে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য। এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি সুস্থ ব্যাপার না, এটা একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য, এমন তথ্য দেন। আরো নানাভাবে বিষয়টি তুলে ধরা হয়। মির্জা ফখরুল বলেন, আরো ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন তুমি সেটেল করতে পারবা, স্থিতিশীলতাও আসবে। তার জন্য আমরা বারবার বলি সংস্কার তো আমরাই শুরু করেছি ভাই। এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি ও 19 দফা কর্মসূচির কথা উল্লেখ করেন। আমরাও করেছি। 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ বলি না, আমাদের বুদ্ধিজীবীরা এই জিনিসগুলো সামনে আনবে না, কারণ এ দেশের মাটি ও মানুষের সঙ্গে সম্পর্ক তাদের অনেক অর্জন করতে পারেনি। দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য এখনো সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। এই মন্তব্য করে মির্জা ফখরুল। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারের জন্য পেছনে যে শক্তি লাগবে সেটা হচ্ছে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে আমরা কখনো বৈধতা দিতে পারি না। সেসব নিয়ে আমরা বিতর্কেও যেতেও চাই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কবে নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান। মামলা শেষ হয়ে গেলে তারেক রহমান দেশে ফিরবেন, এমনটা জানিয়েছেন কিন্তু মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, কি দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাসও হারিয়ে ফেলছি। এজন্যই আমরা তারেক রহমানকে দেশেও ফিরিয়ে আনতে পারছি না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব আরও বলেন, আমাদের দুর্ভাগ্য, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এখনো তারেক রহমানকে দেশে আনতে পারিনি, শুধু এই হামলার কারণে। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এবার ভারত কি উদ্বাস্তু হিসেবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে, এমন প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন কিন্তু বিএনপির মুখ্য নেতা রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে, অথচ বাংলাদেশ সরকার তার যে 2টি পাসপোর্ট তা বাতিল করে দিয়েছে। তাহলে কিসের ভিত্তিতে ভারত হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে? এটি ভারতকে পরিষ্কার করা দরকার। এখন ভারতে শেখ হাসিনা কি উদ্বাস্তু, স্ট্যাটাস কি উদ্বাস্তু, সেই হিসাবে কি তার ভিসার মেয়াদ বাড়ানো হলো? এমন বার্তা এবং এমন প্রশ্নের উত্তর চান কিন্তু এই রুহুল কবির রিজভী। তিনি আরো নানাভাবে অপমান করেন। রুহুল কবির রিজভী আরো বলেন, আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার, জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতেও পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটের ক্ষুধা আছে কিনা, মানুষ ঠিকমতো খেতে পারছে কিনা, এটা হচ্ছে ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন, ভারত শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে তার মতো ভয়ঙ্কর খুনীয় মহাচোরকে আশ্রয় দিয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পরেও শেখ হাসিনা কিভাবে অবস্থান করেছে এমনটাও তথ্য দিয়ে তিনি বলেন, তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত অবস্থান পরিষ্কারও করা উচিত। ভিসার মেয়াদ বাড়ানোর পরে যেটা প্রমাণ হলো, শেখ হাসিনাকে খুব ভালোবাসতেও ভারত